টালমাটাল পায়ে লোকটা পানশালা থেকে বেরিয়ে রাস্তার দিকে এগিয়ে গেল। রাত অনেক হয়েছে। রাস্তার ল্যাম্পপোস্টের হলদে আলোগুলো ঝিমিয়ে পড়েছে। রাতের অন্ধকার সবকিছুকে ঘিরে খাচ্ছে। লোকটা কোনো মতে ডান হাতটা তুলে ধরে রাতের শেষ ট্যাক্সিগুলোকে থমকে ওঠে। এই শালা, আমাকে বাড়ি নিয়ে চল, 500 টাকা দেব। রাত 12:30টায় কোনো ট্যাক্সি এই মাতাল যাত্রীকে তুলতে আগ্রহ দেখায় না। ফাঁকা রাস্তার বুক চিরে হুশ হুশ করে হলদে ট্যাক্সিগুলো বেরিয়ে যেতে থাকে। লোকটা অসমর্থ হাতে বুক পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের কোণে রেখে এক মুখ ধোঁয়া ছেড়ে এদিক ওদিক তাকাতে থাকে। ঝাপসা চোখে সে কিছু দূরে একটা হাতে টানা রিক্সা দেখতে পায়। যদিও রিক্সা চালক বোধহয় চাদর জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। শহরে ধীরে ধীরে ঠান্ডা পড়ছে। লোকটা সিগারেটটা বাঁ হাতে ধরে রিক্সার সামনে এসে দাঁড়ায়। এই এই ওঠ ওঠ শালা, আমায় বাড়ি পৌঁছে দিবি চল। সদ্য ঘুম ভাঙা রিক্সা চালক ফ্যাল ফ্যাল করে লোকটার দিকে তাকিয়ে থাকে। লোকটা একটা 500 টাকা বাড়িয়ে দেয়। নে তো সারা মাসের খরচা, এবার আমায় বাড়ি পৌঁছে দিবি চল। গরিব দেহাতি রিক্সা চালক আর কথা বাড়ায় না। লোকটা রিক্সায় চেপে বসে। তার সিগারেট ধরা হাতটা রিক্সার বাইরেই ঝুলতে থাকে। পানশালার পেছন থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে আসে। হাত দুটো জ্যাকেটের পকেটে ঢুকিয়ে ছায়ামূর্তি চুপচাপ রিক্সাটাকে অনুসরণ করে। খুব বেশি দূরত্ব না রেখে এই ছায়ামূর্তি নিঃশব্দে লোকটিকে অনুসরণ করতে থাকে। কিছু দূর যেতেই লোকটি তার সিগারেটের শেষ শুক টান দিয়ে রাস্তায় ফেলে দেয়। এবার ছায়ামূর্তি ছুটে এগিয়ে আসে। হাতে তাড়াতাড়ি সাদা গ্লাভস পরে নেয়। সিগারেটের ফিল্টারটা কুড়িয়ে নিয়ে একটা এয়ারটাইট প্যাকেটে ঢুকিয়ে পকেটে ভরে নেয়। এদিক ওদিক থেকে ছায়ামূর্তি উল্টো দিকে হাঁটতে শুরু করে। হ্যালো ম্যাডাম, হ্যাঁ কাজ হয়ে গেছে। না না, আমি এক্ষুনি ল্যাবে আসছি। আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। বাংলা সাহিত্যের সমুদ্র থেকে তুলে আনা কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই নিবেদন। আমাদের আজকের গল্প কৌশিক রায়ের গোয়েন্দা প্রখর রুদ্রের কাহিনী দিশের গড়ের দিশেহারা। ভাষ্যপাঠে আমি প্রিয়াঙ্কা, কুন্তলা দেবীর চরিত্রে রচনা, নিউজ অ্যাঙ্কারের ভূমিকায় শর্মিষ্ঠা, প্রতীকের ভূমিকায় সুতানু, কর্মকারের চরিত্রে রাহুল, শেখর বাবু, শ্যামল, ডক্টর গুপ্ত ও অন্যান্য চরিত্রে এবং কথকের ভূমিকায় অগ্নিশ, শিবানী চরিত্রে শ্রীপর্ণা এবং প্রখর রুদ্রের চরিত্রে অভিক। শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ। শুরু হচ্ছে আজকের গল্প কৌশিক রায়ের দিশের গড়ের দিশেহারা। শিবানী অফিস থেকে ফিরেই ছুটে দোতলায় চলে যায়। জুতো খুলে সোজা জেঠুর পড়ার ঘরে হানা দেয়। শিবানীর জেঠুর বয়স প্রায় 55 ছুঁই ছুঁই। স্বাস্থ্য দেখলে বোঝা যায় যুবা বয়সে বেশ শক্ত সমর্থ ছিলেন। লম্বায় প্রায় 6 ফুট, মাথায় কাঁচা পাকা ব্যাকব্রাশ করা চুল, চোখে কালো ফ্রেমের চশমা। শিবানীর জেঠু কম বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। যেখানে যা কাজ পেয়েছেন করেছেন, আর কিছু টাকা জমলেই আবার নতুন জায়গা দেখার নেশায় শহর ছেড়েছেন। বিচিত্র সেসব অভিজ্ঞতা। সেই সব চিঠি লিখে তার এক লেখক বন্ধুকে জানাতেন, আর লেখক বন্ধুটি সেই সব অভিজ্ঞতার কথা গল্প আকারে লিখে বেশ জনপ্রিয় হয়েছিলেন। তারপর বয়স বাড়তেই হঠাৎ করে একদিন বাড়ির টান পেয়ে বসলো। একমাত্র ছোট ভাইয়ের কাছে যখন ফিরে এলেন, তখন বাবা মা গত হয়েছেন, আর ভাই শেখরের 2টি 5 বছরের যমজ মেয়ে, শিবানী আর ইন্দ্রাণী। একরকম ভাইজিদের মুখ চেয়েই রয়ে গেলেন ভাইয়ের কাছে। অনেকগুলো বছর কেটে গেছে, তবে এখনো হঠাৎ হঠাৎ বেরিয়ে পড়েন আর প্রত্যেকবার সঙ্গে নিয়ে যান ইন্দ্রাণী না হয় শিবানীকে। ছোট ভাই শেখর পুলিশের ডিআইজি, আর শিবানী এবছর ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর পদে অভিষিক্তা হয়েছেন। ছোট ভাইজি ইন্দ্রাণী অবশ্য জেঠুর ধাত পেয়েছে, এখানে সেখানে ঘুরে বেড়ানো আর সবকিছুকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা। শিবানী পড়ার ঘরে ঢুকে দেখলো জেঠু একটা বায়োলজির বই পড়ছে। পায়ের শব্দ পেয়ে চোখ না তুলেই জিজ্ঞেস করলো, কিরে, আজ আবার কি কেস? ছিনতাই নাকি অযথা চিন্তাই? শিবানী নিচে ঠোঁট উল্টে বলল, হত্যা নাকি দুর্ঘটনা।
জেঠুমণি শিবানীর হাতের চকলেটের দিকে ইশারা করে বলল, ওহে মিস মার্পল, আমাকে দিও না গো তেল। শিবানী এসে একটা ফাইল টেবিলে রেখে জেঠুকে জড়িয়ে ধরে বলল, প্লিজ প্লিজ এরকম করো না, খুব কেস খাচ্ছি অফিসে। বাবা আজ অফিসেই কল করে বলল তাড়াতাড়ি হয় কেস সলভ করতে, না হলে ছেড়ে দিতে। আর বেশি দিন দেখবে না, হাই প্রোফাইল কেস। নিজের বাবা মেয়েকে সাপোর্ট করছে না, ভাবতে পারো তুমি? তুমিও হাত তুলে দিলে যাই কোথা। শিবানী জানে তার জেঠুর কোনো নেশা নেই এই একটি ছাড়া, ডার্ক চকলেট। বয়স হওয়ার কারণে আজকাল শিবানীর মা যদিও চকলেট আনা প্রায় নিষিদ্ধ করে দিয়েছেন, তাও লুকিয়ে চুরিয়ে মাঝে মাঝে দুই ভাইজি এই একটি নেশার বস্তু জেঠুর জন্য যোগান দেয়। যদিও কুন্তলা দেবী সেটা জেনেও মাঝে মাঝে চুপ করে থাকেন, লোকটার আছেই বা কারকে। অন্য কোনো দায়িত্ব নেই, নেশা নেই, তাই নিজের মেয়েদের কাণ্ড দেখে মাঝে মাঝে তিনি নিজের মনেই হাসেন। জেঠুমণি চকলেটটা শিবানীর হাত থেকে নিয়ে এক টুকরো মুখে দিয়ে বলল, বস, বল দেখি শুনি। শিবানী বলতে শুরু করে, ঘটনা শুরু মাস তিনেক আগে, ওই জুনের শেষ দিকে। শহরের নামী এক স্বর্ণ ব্যবসায়ীর মেয়ে ও তার এক বান্ধবী বর্ধমানের কাছে একটি রিসর্টে প্রাইভেট পার্টিতে গিয়েছিল। ফেরার পথে নিখোঁজ। পরের 2-2.5 মাস তন্ন তন্ন করে খুঁজেও না গাড়ি পাওয়া গেল, না তাদের বডি। 3-15 আগের কথা, হঠাৎ করেই গাড়ির দেখা মিলল দামোদরের চরে। ভরা বর্ষায় দামোদরের চরে 2.5 মাস ডুবেছিল হন্ডা আমেজ গাড়িটি। এখন জল কমতে দেখা মিলেছে। বলাই বাহুল্য, তাতে 2 মহিলার বডি পাওয়া গেছে, কিন্তু তাদের আর চেনার মতো অবস্থা নেই। জলের তলায় বডি পচে ফুলে উঠে যা তা অবস্থা। তবে গাড়িতে পাওয়া যায় ড্রাইভিং লাইসেন্স, যেটা দেখে শনাক্ত করে ক্রাইম ব্রাঞ্চ। খবর পাঠায় লোকাল থানায়। আমরা দেরি না করে গিয়ে যা যা ছবি তোলার তুলি, বডি নিয়ে কলকাতাতে ফেরত আসি। বডির যা অবস্থা হয়েছিল কিছুই পাওয়ার আশা ছিল না। হাড়ের থেকে মাংস সব ঝুলে পড়েছে। কোনো রকমে কাপড়ে বেঁধে আমরা নিয়ে আসি। ফরেন্সিক খুব বেশি কিছু পাইনি। ভেজাইনাতে একাধিক সিমেনের নমুনা পাওয়া গেছে, কিন্তু ধর্ষণ কিনা বলা সম্ভব হয়নি। শরীরের সব মাংসপেশি পচে গলে উঠেছিল। জেঠুমণি বলে উঠল, জলের নিচে অতদিন থাকার পরেও সিমেন্ট সংগ্রহ করা গেল? শিবানী একটু অপ্রস্তুত হয়ে বলল, না, মানে ঠিক সিমেন্ট না, জরায়ুর মধ্যে 2টি মেল ডিএনএ ট্রেস পাওয়া গেছে YSTR টেস্টে। আর তুমি তো ভালো করেই জানো, ডিএনএর ছোট থেকে ছোট স্যাম্পেলও বেশ কয়েক বছর পরও ইনট্যাক্ট থেকে যায়। যদি বডিটা পুরোপুরি গলে পচে জলে ভেসে যেত, তাহলে হয়তো আর খুঁজে পাওয়া যেত না। জেঠুমণি বলে উঠল, তোরা ঠিক পথিত ছিলি, তা সমস্যাটা কোথায় হলো? শিবানী চেয়ার থেকে উঠে পায়চারি করতে করতে বলতে শুরু করলো, বাবার অঢেল টাকা, উদ্দাম জীবনযাপন। সেদিন প্রাইভেট পার্টিতেও মদ্যপানের কোনো সীমা ছিল না। সেখানেই একজনের সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠও হয়, একজন স্বীকারও করেছে। সেখান থেকে মাঝরাতে মদ্যপ অবস্থায় মেয়েটি ও তার বন্ধু গাড়ি করে বেরিয়ে যায়। পরে ইনভেস্টিগেশনে জানলাম, এর আগেও মেয়ে দুটি এরকম প্রাইভেট পার্টিতে বহুবার গেছে। মেয়েটির বাবা না জানলেও মা জানতেন, বারণ করেও কিছু হয়নি। এরকম অবস্থায় প্রথমে দুর্ঘটনা বলে কেস ক্লোজ করে দেওয়া হয়, কিন্তু মেয়েটির বাবার দাবি এটা দুর্ঘটনা নয়। তার মেয়ে মদ্যপ অবস্থায় হলেও স্টিয়ারিং হাতে ধরলে নাকি পাক্কা ড্রাইভারকেও হার মানিয়ে দেয়। জানি এরকম যুক্তির কোনো মানে নেই, তাও দুর্ভাগ্যবশত সেই কেস আমার ঝুলিতেই এসে পড়েছে। তোরা কি কি জোগাড় করলি? পুরুলিয়া বরাকর রোডের ওপর একটা ধাবা আমরা শনাক্ত করেছি, যেখানে মেয়ে দুটি নেমেছিল। 2 মাস পরেও ধাবার মালিক মনে রেখেছিল। সেদিন রাতে ধাবায় মদ্যপ অবস্থায় চিৎকার চেঁচামেচি, এই আর কি, যা হয়। চিৎকার চেঁচামেচিটা ঠিক কিসের জন্য? আর গাড়িটা ঠিক কোথায় পাওয়া গেল? ওই কয়েকটি ছেলে তাদের দিকে কিছু মন্তব্য করেছিল, তারই ফলে প্রথমে কথা কাটাকাটি, তারপর ধস্তাধস্তি।
ধাবার মালিক দুই পক্ষকেই বের করে দেয়। এক ওয়েটারের মাথায় মেয়েটি কাঁচের গ্লাস ছুঁড়ে মারে। রক্তারক্তি কাণ্ড একেবারে। আর গাড়ি পাওয়া যায় যেখানে দামোদর আর বরাকর মিশেছে, ঠিক সেইখানে। জেঠুমনি ল্যাপটপটায় ফটাফট বর্ধমানের ম্যাপটা খুলে বসে। দেখ, পুরুলিয়া বরাকর রোড মানে কলকাতা আসতে ডিশেরগড় ব্রিজ টপকাতেই হবে। আমার সম্ভাবনা বলছে ওরা ব্রিজ টপকায়নি। টপকালে আর সে গাড়ি দামোদরের জলে পাওয়া যেত না। তবে মন বলছে দুর্ঘটনা নয়, না হলে যা হওয়ার ব্রিজের উপরেই হতো। এক, যদি মেয়ে দুটি নিচে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ না থেকে থাকে। কতগুলো জিনিস আরো একটু ভালো করে দেখা দরকার। কোনো ভিডিও ফুটেজ? শিবানী ল্যাপটপের উপর ঝুঁকে পড়ে বলল, হ্যাঁ, ধাবার কিছু দূরে একটি এটিএম এর ফুটেজে লাল এমএসডিপি দেখা যাচ্ছিল। সঙ্গে দুটি ফুটেজেই যে ছেলেগুলোর সঙ্গে ঝগড়া হয় তাদের কালো স্করপিও দেখা গিয়েছিল। ওদের আমরা সন্দেহের বশে তুলে জিজ্ঞাসাবাদ করেছি, কোনো লাভ হয়নি। ওদের কারোর ডিএনএও ম্যাচ করেনি। ওদের বক্তব্য ওরা ধাওয়া করেছিল ঠিকই, কিন্তু কিছু দূর গিয়ে ওরা আর ঝামেলা বাড়াতে চায়নি, তাই গাড়ি থামিয়ে বিয়ার খেয়ে সারা রাত রাস্তাতেই ছিল। ভোর হতে সবাই মেদিনীপুর ফিরে যায়। আমরা ওদের বক্তব্য ভেরিফাই করেছি, সবকিছুরই প্রমাণ আছে। সকালে যে দোকানে চা খেয়েছিল, ব্রেকফাস্ট করেছিল, সবই অথেন্টিক। জেঠুমনি ফাইলটা টেবিল থেকে তুলে নিয়ে শিবানীর দিকে ধরে বলল, ছবিগুলো দেখাতো। শিবানী গাড়ির কতগুলো ছবি সামনে সাজিয়ে দিল, সঙ্গে দুজন ভিকটিমের দেহ। ভিকটিমদের যদিও দেখার আর কিছুই বাকি ছিল না। গলা পচা, ফুলে ওঠা সাদাটে মাংসপিণ্ড ছাড়া আর কিছুই বাকি নেই। মানুষের আকৃতি না হলে হয়তো মানুষ বলে ঠাহর করা যেত না। গাড়ির দুটো ছবি নিয়ে জেঠুমনি মন দিয়ে দেখতে লাগলো। একটা পেছন দিকের ডিকির ছবি, অন্যটা সামনের বনেটের। তারপর তড়িঘড়ি পোস্টমর্টমের রিপোর্টটা দেখে নিল। বাকি ফাইলটায় চোখ বুলিয়ে জেঠুমনি বলে উঠল, কটা জিনিস খোঁজ নে। এক, গাড়ির বনেট আর ডিকি দুই জায়গাতেই বড়সড় থোবড়ানো। কোনো একটা কি আগে থেকেই ছিল? দুই, প্রাইমারি ইনভেস্টিগেটিভ অফিসার যিনি ছিলেন তাকে জিজ্ঞাসা করিস, যখন গাড়িতে বডি পাওয়া যায় তখন ঠিক কিভাবে ছিল, মানে সিট বেল্ট ছিল কিনা, পায়ের থেকে অ্যাক্সিলারেটর ব্রেক কত দূরে ছিল, এসব আর কি। মানে যতটা বিস্তারিত বলতে পারবে ততটাই সুবিধা। শিবানী ব্যাগ থেকে একটা সিডি বের করে জেঠুমনির ল্যাপটপে ঢুকিয়ে দেয়। সিসিটিভি ফুটেজ সব এতে আছে। গাড়ির ডেন্ট ছিল কিনা জানা হয়ে যাবে। দুজনে অনন্ত ধৈর্য নিয়ে সব ফুটেজ দেখে চলে। এর মধ্যে মালতী 1 কাপ চা আর 1 কাপ কফি দিয়ে গেছে। ভাইজি আর জেঠুর যদিও সেদিকে ভ্রুক্ষেপ নেই। কুন্তলা দেবী এসে ঠান্ডা চা আর কফি নিয়ে চলেও গেছেন। টেবিলের ওপর চকলেট দেখে তিনি বুঝেছেন সমস্যা গম্ভীর, কিন্তু এই বয়সে বেশি মিষ্টি না খাওয়াই ভালো। দাদা, আমি চকলেটটা ফ্রিজে রাখছি, এখন আর খাবেন না। জেঠুমনি কোনো দিকে না তাকিয়ে শুধু বলে সম্মতি জানিয়েছেন। প্রায় 1 ঘন্টা ধরে সব ফুটেজ খুঁটিয়ে দেখে শিবানী বলল, দেখো, এটিএম পর্যন্ত তো দেখাই যাচ্ছে যে না গাড়ির সামনে ডেন্ট আছে না পেছনে। আমার মনে হয় জলে পড়ার সময় দামোদরের নিচে শক্ত কোনো পাথরে ধাক্কা লেগে ডেন্ট হয়েছে। কিন্তু এটাতে এত ভাবার কি আছে? গাড়ি একই সঙ্গে কি দুদিকে চলতে পারে? মানে হয় গাড়ি সামনে চলবে আর না হলে রিভার্স গিয়ারে পিছনের দিকে। সামনের দিকে মুখ থুবড়ে পড়লে বনেট তুবড়ে যাবে, কিন্তু ডিকিতে খুব বেশি আঘাত লাগবে না। আর যদি পিছন দিকে পড়ে তাহলে ডিকি তুবড়ে যাবে, বনেট তুবড়ে যাবে না। নিশ্চয়ই মাঝখানে কিছু একটা হয়েছিল যেটা আমরা মিস করছি। সেটা জানার জন্য বাকি প্রশ্নগুলোর উত্তর খোঁজ তাড়াতাড়ি। শিবানী শুকনো মুখে তাকিয়ে বলল, তার মানে বলতে চাইছো খুন? মনে তো তাই হচ্ছে রে।
আরও একটা খটকা আছে। পোস্টমর্টেম বলেছে মাথার করটিতে পিছনে চিড় ধরা। এখন প্রশ্ন, গাড়ি সামনের দিকে করে পড়লে, সামনে চিড় ধরলে তাও মানা যেত, মাথার ডান পাশে চিড় ধরলেও আশ্চর্য হতাম না। দরজার গায়ে ধাক্কা লাগতেই পারে, কিন্তু পিছনে সিট থাকতেও এত জোরে কি আদৌ ধাক্কা লাগতে পারে যে করটি ফেটে যাবে? আরো একটু খুঁটিয়ে দেখতে হবে। সিডিটা এখানেই রেখে যা, সকালে মনে করে নিয়ে যাস অফিস যাওয়ার সময়। দেখি যদি আরো কিছু পাওয়া যায়। আর হ্যাঁ, যা মনে হচ্ছে, যদি এটা খুন হয়ে থাকে তাহলে এটিএম এর পর থেকে ব্রিজে ওঠার আগে পর্যন্ত এর মধ্যেই কিছু হয়েছে। নদীর আশেপাশের জঙ্গলগুলো খুঁজে দেখ, যদি কোনো রকম কিছু পাওয়া যায়। আশেপাশের লোকজনকেও জিজ্ঞেস কর, খুব শুনশান জায়গা তো আর নয়, কিছু না কিছু কেউ যদি দেখে থাকে। এতক্ষণে দুজনের খেয়াল হয় কখন যেন শেখরবাবু ফিরে এসে চুপচাপ সোফায় বসে চা খাচ্ছেন। শিবানী একটু অপ্রস্তুত ভাবে হেসে ফেলে। শেখরবাবুও প্রত্যুত্তরে মিচকি হাসেন। পরের দিন সকালে শিবানী অফিস যাওয়ার আগে জেঠুর সঙ্গে দেখা করে সিডিটা নিতে আসে। জেঠুমণি এক টুকরো কাগজ এগিয়ে দেন। ওই দিন এই 3টে গাড়িও মোটামুটি ওই মেয়ে দুটির গাড়ির হয় কিছু আগে না হয় পরে ক্রস করেছে। ধাবার এটিএম 2 জায়গাতেই এই 3টে গাড়িকে দেখা যাচ্ছে। এরা আদৌ জড়িত কিনা জানি না, তবে বাজিয়ে দেখা আর কি। শিবানীর এমনি দেরি হয়ে গিয়েছিল, তাই আর বেশি দেরি না করে কাগজটা নিয়ে বেরিয়ে যায়। দুপুরের দিকে কুন্তলা দেবীকে ফোন করে শিবানী জানায় কদিনের জন্য সে বর্ধমান যাচ্ছে। কুন্তলা দেবী আগে এসব নিয়ে চিন্তা করতেন, তবে স্বামীকে এতদিন দেখেছেন আর মেয়ে গত 3 বছরে এরকম অনেক হার্ট অ্যাটাক দিয়েছে, তাই তিনি শুধু খাওয়া দাওয়ার যত্ন নিতে বললেন। তিনি জানেন এখন সব থেকে বেশি মেয়ের খবর যদি কারোর কাছে থাকে তা হলো তার ভাসুরের কাছে। 3 দিন পরে বাড়ি ফেরে শিবানী। এই 3 দিনে অনেক কিছু জোগাড় হলো ঠিকই, কিন্তু স্নায়ুযুদ্ধ তখনও শেষ হয়নি। শিবানী যখন বাড়ি ফেরে তখন জেঠুমণি মন দিয়ে ল্যাপটপে কিছু একটা দেখছিলেন। 3 দিনের ক্লান্তি শিবানীকে নিংড়ে নিয়েছিল, তাই একটু ঘুমিয়ে সন্ধ্যেবেলা জেঠুমণির ঘরে উপস্থিত হলো। জেঠুমণি বলে ওঠে, কিরে, কেমন লাগছে? ওসব ছাড়ো, আমার শনির দশাটা কাটছে না। এত কাছে এসেও জাল গোটাতে পারছি না যে, কি যে করি। জেঠুমণি কিছু বলতে যাওয়ার আগেই শেখরবাবু ঘরে ঢুকে শিবানীকে বললেন, কিরে, তোর প্রোগ্রেস কত দূর? মিডিয়া কিন্তু জলঘোলা করছে, আজ রিপোর্টও জমা করিসনি। শিবানী অপ্রস্তুত হয়ে একবার বাবা আর একবার জেঠুমণির দিকে দেখতে থাকে। জেঠুমণি বলে, আমায় যা যা বলেছিস ওকেও একবার বলে দে, ওকেও তো উপর মহলে জবাব দিতে হয়। শিবানী সোফাতে বসে শুরু করে, যে 3টে গাড়ির নম্বর জেঠু দিয়েছিল সেই 3টের কথা আগে বলি। একটা ছিল ফ্যামিলি কার, পুরুলিয়ায় এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল। আর একটা আসছিল মালদা থেকে, একটি ছোটখাটো ওষুধ ডিস্ট্রিবিউটারের গাড়ি, মাল নিয়ে ফিরছিল কলকাতায়। এই লোকটি ভোর ভোরই কলকাতা পৌঁছে গিয়েছিল, তাই হিসেব করে দেখতে গেলে রাস্তায় কিছু করতে গেলে লোকটি এত ভোরে কলকাতা পৌঁছতে পারত না। রাস্তার এক জায়গাতে এটিএম এর টাকাও তুলেছিল, তারও ফুটেজ আছে। তৃতীয় গাড়িটি এক প্রতিপত্তিশালী নেতার শালার। সে যদিও বিশেষ কিছু বলতে রাজি নয়, ব্যক্তিগত কাজ থেকে রাতে দেরি করে ফিরছিল, কত রাতে বাড়ি ফিরেছিল সেসব বলতেও সে রাজি ছিল না। ঠিকঠাক কোনো কারণ ছাড়া জিজ্ঞাসাবাদ করা যাবে না জানিয়ে দিয়েছে। শেখরবাবু এবার চায়ের কাপে একটা চুমুক দিয়ে বললেন, আমার মনে হচ্ছে একটা সাধারণ দুর্ঘটনাকে তোরা জোর করে খুন বানাতে চাইছিস। I want a report on your senior's desk tomorrow morning. No more time waste. শিবানী একটু অধৈর্য হয়ে বলল, পুরোটা না শুনেই কথা বলো কেন? আগে একটা দ্বন্দ্ব ছিল, এখন পরিষ্কার যে এটা খুন। শোনো তবে, 3 দিন আমরা 20 জনের টিম দিশেরগড়ের ব্রিজ থেকে দামোদর আর বরাকরের মোহনা পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছি।
লোকজনকে জিজ্ঞাসা করেছি। অবশেষে দেখলাম ছিন্নমস্তা মন্দিরের কিছু দূরে একটা চালা ঘরে নতুন মন্দির জাঁকিয়ে বসেছে। দেখলাম সেখানেই লাইন বেশি। জিজ্ঞাসা করে জানতে পারলাম প্রায় 3 মাস আগে এক অমাবস্যার সকালে একজন নদীর ঘাটে যেতে গিয়ে দেখে একটা মাঝারি সাইজের পাথরের ওপর রক্তের ছাপ। তারপর যা হয় রটে গেল। রাতে মা ছিন্নমস্তা মন্দির থেকে বেরিয়ে পাথরের ওপর বসেছিলেন। এই রক্তের দাগ স্বয়ং ছিন্নমস্তার। তারপর কয়েক ঘন্টার মধ্যেই চালাঘর তৈরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে ইটের বেদি। কে বলে এই দেশে কুসংস্কার সমাজের জন্য বিপদ? তবে ভাগ্য ভালো, পাথরের ওপরে তখনও তেল সিঁদুর চড়েনি, না হলে আমি এতক্ষণে শুলে চড়ে যেতাম। যাই হোক, তার থেকে পাওয়া গেল ব্লাড স্যাম্পল, যেটা ম্যাচ করেছে ব্যবসায়ীর মেয়ের বন্ধুটির সঙ্গে। শেখরবাবু কিছুক্ষণ হাঁ করে চেয়ে থাকেন। জেঠুই মুখ খোলেন। তাহলে স্ক্যালের পিছনের চোটটা জানা গেল। আর কিছু বলার আগেই শিবানী বলে উঠল, আর হ্যাঁ, আমি লোকাল থানার যারা গাড়িটি খুঁজে পেয়েছিলেন তাদের সঙ্গেও কথা বলেছি। তাদের মধ্যে একজনের বক্তব্য, ড্রাইভারের সিটে বসে থাকা মৃতদেহটির পায়ের পাতার বুড়ো আঙুলের মাথা থেকে ব্রেক অ্যাক্সিলারেটরের দূরত্ব ছিল প্রায় 30 সেন্টিমিটার পর্যন্ত। পরে কলকাতায় ক্রাইম ডিপার্টমেন্টে গিয়ে কাজ শুরু করলে লোকাল থানা আর এসব নিয়ে মাথা ঘামায়নি। প্রায় 30 সেন্টিমিটার। এভাবে গাড়ি চালানো যায় না। অবশ্যই গাড়িটি লম্বা কেউ চালিয়ে এনে পরে ড্রাইভিং সিটে মেয়ে দুটির একটিকে বসিয়ে দিয়েছে। এমনও তো হতে পারে গাড়িটি জলে পড়ার পর মেয়েটি বের হওয়ার চেষ্টা করেছিল, তাই হয়তো নিজেই সিটটা পেছন দিকে ঠেলে দিয়েছে। একদম হতে পারে। একবারের জন্য এবার তুই ভেবে নে, গাড়ি করে জলের মধ্যে পড়ে গেছিস। অন অ্যাভারেজ তোর কাছে 1 মিনিট আছে। তুই ঠিক কি কি করবি? কি আবার করব? প্রথমে সিট বেল্ট খুলবো, সিট পেছনে ঠেলে সরাবো, তারপর গাড়ির দরজা। একদম, তুই আগে সিট বেল্ট খুলবি। যে কেউই তাই করবে। কিন্তু মেয়ে দুটির মৃতদেহ সিট বেল্টের সঙ্গেই বাঁধা ছিল। তার মানে হয় তারা মারা গিয়েছিল, তা না হলে অচৈতন্য ছিল। তাই সিট পিছনে ঠেলার কোনো কারণই নেই। আচ্ছা, পাথরটা কত ভারী ছিল রে? শিবানীর রিপোর্ট দেখে বলল, 3 কেজি 700 গ্রাম। তার মানে মোটামুটি পাথরটা 2 হাত দিয়েই তুলে ছুঁড়েছে বলে অনুমান করা যায়। তার মানে হাতের চামড়া কিছুটা হলেও ছালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকেই। ডিএনএ স্যাম্পল কিছু পাওয়া গেল? না, কি করেই বা পাওয়া যাবে? এতদিন পুরনো, ধুলো ফুলোতে নষ্ট হয়ে গেছে। লালবাজারে কি এমভ্যাক আছে? জেঠুমণি চেয়ারের ওপর হেলান দিয়ে বসে ভাইয়ের দিকে তাকালো। শিবানী কিছুক্ষণ দুজনের মুখের দিকে তাকিয়ে থাকলো। শেখরবাবু ধীরে ধীরে বলে উঠলেন, আমি ঠিক শিওর না, ফরেন্সিকে দেখতে হবে। সেটা কি? জেঠুমণি চেয়ারে হেলান দিয়ে আয়েশ করে বসে বলল, দিন বদলাচ্ছে মানে ক্রাইমের ধরনও। তাই শুধু মগজাস্ত্রে ভর করে কেস সলভ করা ওই গল্পেই ভালো লাগে। বাস্তবে দরকার সঠিক ডেটা কালেকশন, তারপর অপরাধীকে শনাক্ত করা। তার জন্য বিজ্ঞানের অসাধারণ সব আবিষ্কার এসে গেছে, কিন্তু আমরা খবর রাখছি না। শোন, এমভ্যাক হলো ডিএনএ নমুনা সংগ্রহের নবতম আবিষ্কার। এর মাধ্যমে আগের পদ্ধতিগুলির তুলনায় বেশি ভালোভাবে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা সম্ভব, তাও খুব কম নমুনা থেকেই। আমেরিকায় এই পদ্ধতি ব্যবহার করে খুব সম্প্রতি প্রায় 20 বছর পুরনো এক কেসের সমাধান হয়েছে। একবার এমভ্যাক ট্রাই করেই দেখ। শিবানী মোবাইলে কাউকে ফোন করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, হ্যালো। বলছি কি, দুদিন পরে দুপুরে শিবানী অফিস থেকে ফোন করে। থ্যাংক ইউ জেঠু। পাথরের ফাটলের মধ্যে কিছু সূক্ষ্ম চামড়ার টুকরো ছিল, এমভ্যাক দিয়ে সেগুলো সংগ্রহ করে ফেলেছি। ডিএনএ প্রিন্টও আজ হাতে পেলাম। এটা হুবহু ভেজাইনাতে পাওয়া আনআইডেন্টিফাইড ডিএনএ এর সঙ্গে ম্যাচ করেছে।
একরকম আমাদের তদন্তকারী দল নিশ্চিত যে এই ব্যক্তি এতটাই। কিন্তু এখন মূল সমস্যা হলো আমরা যে কজনের ডিএনএ সংগ্রহ করেছিলাম তাদের কারোর সঙ্গেই মেলেনি। বাদ থাকে শুধু ওষুধ ডিস্ট্রিবিউটর প্রতীক আর নেতার শালা শ্যামলের। এদের মধ্যে প্রতীক সমস্ত ভাবে সাহায্য করতে রাজি আছে, কিন্তু শ্যামল মানে বুঝতেই পারছো, কিছু একটা লিংক না পেলে চেপে ধরতে পারছি না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয় জানিস তো। আগে ডিএনএ স্যাম্পেল জোগাড় কর, মিলে গেলে চেপে ধরা কেন, একদম কোমরে দড়ি দিস। শিবানী কিছুক্ষণ চুপ করে ফরেন্সিকের ডক্টর গুপ্তকে ফোন করলো। আচ্ছা, আপনারা কি কি থেকে একটা লোকের ডিএনএ প্রিন্ট তৈরি করতে পারবেন? ম্যাডাম, ব্লাড হলে খুব ভালো, না হলে হেয়ার রুট, ইউরিন বা স্যালাইভা হলেও চলবে, কিন্তু শেষের দুটোতে একটু সময় লাগবে। শিবানী ফোনটা রেখে দেয়, ডেকে পাঠায় তাদের টিমেরই কর্মকারকে। এই শ্যামল বলে লোকটার ডিএনএ স্যাম্পল চাই অ্যাট এনি কস্ট। তার ব্লাড, ইউরিন বা স্যালাইভা যে কোনো কিছু হলেই চলবে, কিন্তু কেউ যেন এই মুহূর্তে জানতে না পারে। আর আমি প্রতীককে দেখছি। কর্মকার ওকে ম্যাডাম বলে ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে গিয়ে সে পরপর কয়েকটা ফোন করে। একটা ছবি পাঠিয়েছি দেখ, নাম শ্যামল, সারাদিন ফলো কর, কখন কোথায় যায় তার সব ডিটেলস চাই, যত তাড়াতাড়ি হয়। প্রতীকের উচ্চতা প্রায় 5 ফুট 8 ইঞ্চি, টিকালো নাক, গলায় তিল, ক্লিন শেভড, দেখতে নম্র ভদ্র কিন্তু বেশ খোলা মনের। শিবানী প্রতীকের দিকে প্রথম প্রশ্ন ছুড়ে দেয়। আরো একবার আপনাকে বিরক্ত করতে হচ্ছে, আশা করি আপনার কোনো সমস্যা নেই। প্রতীক এক মুখ হেসে বলে, আরে এ আপনি কি বলছেন, আমার আপত্তি থাকবে কেন? আমি তো পুলিশকে পুরোপুরি হেল্প করতেই চাই। আগের দিন আপনি থানায় ডেকেছিলেন, আর আজ যখন আপনি আমার বাড়িতেই এসে হাজির, তখন এক কাপ চা করি, বসুন। শিবানী যেন এবার একটু সংকোচ বোধ করলো। না না, এসবের আবার আসলে আমি একটু ব্যস্তও আছি, সময় বেশি নেই আর কি। মাঝপথেই প্রতীক থামিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সময় নষ্ট করব না, আপনি বরং প্রশ্ন করতে থাকুন, আমি চা করতে করতেই উত্তর দিচ্ছি, তাহলে হয়তো আপনার সময় নষ্ট হবে না। প্রতীক একটু ছোট্ট করে হেসে রান্নাঘরের দিকে চলে যায়। বসার ঘর থেকে রান্নাঘরটা সরাসরি দেখা যায় না। শিবানীকে প্রশ্ন করতে গেলেও একটু গলা তুলেই করতে হবে, তাই শিবানী উঠে রান্নাঘরের সামনেটায় গিয়ে দাঁড়ালো। প্রতীক শিবানীকে দেখেই জিভ কেটে বলল, আরে আরে কি আপনি উঠলেন কেন? ইটস অল রাইট, আপনি বরং প্রশ্নগুলোর উত্তর দিন। সেদিন সকালে আপনি বাড়িতে কটার দিকে পৌঁছেছিলেন? ওভেনে জলটা ফুটতে শুরু করেছে। প্রতীক হাতের চায়ের কৌটোটা নিয়ে মুচকি হেসে উত্তর দিল, কেন, সেদিনই যে বললাম বাড়ি ফেরার পথে 5:30টায় এটিএম গিয়েছিলাম, আপনারা নিশ্চিতভাবে অলরেডি চেক করেছেন। আর ওখান থেকে আমার বাড়ি 8 ঘন্টার পথ, আর ভোর রাতে সাধারণত রাস্তা ফাঁকাই থাকে, তাই আমি বাড়ি ঢুকেছিলাম ওই ধরুন 6টা বাজার 5-10 মিনিট আগে। চায়ের পাতাগুলো জলে দিয়ে প্রতীক নাড়তে থাকে। ধীরে ধীরে জলের রংটা কালচে বাদামি হয়ে যায়, সেই সঙ্গে সারা ঘরটা চায়ের একটা মিষ্টি গন্ধে ভরে যায়। শিবানী বলল, আপনার ব্লাড স্যাম্পল দিতে কোনো আপত্তি আছে? প্রতীক চায়ের পাতাগুলো ছেঁকে নিয়ে কাপে লিকারটা ঢেলে দেয়, তারপর দুধটাও হালকা করে ঢালতে থাকে। তার মানে আপনারা কোনো ডিএনএ স্যাম্পল পেয়েছেন, মোস্ট পসিবলি, রাইট? শিবানী একটু বিরক্ত হয়। নান অফ ইয়োর বিজনেস। চিনি ক চামচ? 2। তাহলে আপনার কোনো আপত্তি? প্রতীক মুচকি হেসে চায়ের কাপটা বাড়িয়ে দেয়। নো প্রবলেম ম্যাডাম, আপনাদের ক বোতল লাগবে? শিবানী একটু বিরক্ত হয়, লোকটা কি একটু বেশি ক্যাজুয়াল বিহেভ করছে? না না, আমি ব্লাড ডোনেশন ক্যাম্প খুলছি না, একটা ইনজেকশনের সিরিঞ্জে সামান্য হলেই হবে। তার মানে আমাকে আরো একবার লালবাজার যেতে হবে, তাই তো? হ্যাঁ, মানে বুঝতেই পারছেন। ওকে, অলওয়েজ অ্যাট ইয়োর সার্ভিস। আর কিছু?
শিবানী দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, আর হ্যাঁ, আপনার গাড়িটা একবার দেখতে চাই। প্রতীক ঘরের থেকে চাবিটা নিয়ে বাইরে আসে। গ্যারেজটা বাড়ির পেছন দিকে। টেম্পো ট্রাভেলারের তালা খুলে শিবানীর পাশে এসে দাঁড়ায়। দেখেন। শিবানী এগিয়ে যায়। গাড়ির পেছনে কিছু ওষুধের খালি বাক্স রয়েছে, আর সাইড সিটের ওপর কতগুলো ফাইল। সেইগুলো উল্টে পাল্টে যা বুঝলো হিসেবপত্রের ফাইল। তারপরে সে সামনে এসে দেখতে গিয়েই চমকে ওঠে। সামনের সিটের নিচে কিছুটা ঝুঁকে পড়ে। একটা গাঢ় বাদামি রং যেন শুকিয়ে গেছে। আরো নিচু হয়ে এসে শোকার চেষ্টা করে। শিবানী সজাগ হয়ে তড়িৎ গতিতে পেছনে ফেরে। এখানে রক্ত কেন? কার রক্ত? প্রতীক হঠাৎ করে অপ্রস্তুত হয়ে পড়ে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার কথা তো ভুলেই গিয়েছিলাম। ওই যে আগের দিন বলছিলাম না, রেস্টুরেন্টে একটা ওয়েটারের মাথায় মেয়েটি কাঁচের গ্লাস ভেঙেছিল, ওই ওয়েটারটাকে নিয়ে পাশের হসপিটালে গিয়েছিলাম। সঙ্গে আরো একজন ওয়েটার ছিল। শিবানীর চোয়াল দৃঢ় হয়, আর চোখগুলো যেন সবকিছুকে মেপে নিতে চায়। প্রতীক আমতা আমতা করতে থাকে। বিশ্বাস করুন, আপনি চাইলে ওই হসপিটালে গিয়েও খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি ওদেরকে নিয়েই গিয়েছিলাম, আর তারপর আবার ওদেরকে হোটেল থেকে কিছুটা দূরে নামিয়েও দিই। যখন ওদেরকে ছাড়তে গিয়েছিলাম তখনও কিন্তু মেয়ে দুটো ওখানেই ছিল। তারপর অবশ্য মেয়ে দুটো বেরিয়ে গেল, আর কিছুক্ষণ পর আমিও চলে গেলাম। বিশ্বাস না হলে ওই ওয়েটার দুজনকেও কিন্তু জিজ্ঞাসা করে দেখতে পারেন। শিবানী চিবিয়ে চিবিয়ে উত্তর দিল, সেটা আপনাকে ভাবতে হবে না। কাকে জিজ্ঞাসা করতে হবে আমি বুঝবো। আমি আপাতত এই ম্যাটটি নিয়ে যাচ্ছি ল্যাব টেস্টের জন্য, আর কাল লালবাজারে চলে আসবেন। প্রতীক এবার যেন কিছুটা সন্ত্রস্ত। ওকে ওকে ওকে, তাই হবে তাই হবে, অলরাইট অলরাইট। শিবানী ম্যাটটা রোল করে নিয়ে পা বেড়ায়। ভুলেও পুলিশকে না জানিয়ে শহর ছাড়ার চেষ্টা করবেন না, ফল ভালো হবে না। প্রতীক একটা অসহায় ভঙ্গিতে মাথা নাড়ল। ওদিকে কর্মকারের খোঁচররা শ্যামলের সারাদিনের রোজনামচা জানিয়ে দিয়েছে। প্রত্যেক বুধবার সন্ধ্যেবেলা শ্যামল শহরের একটি বারে যায়। এর থেকে ভালো সুযোগ আর হয় না। বারে কর্মকার শ্যামলকে চোখে চোখে রাখলো। 2-3 বার সিগারেট খেয়ে বাটগুলো ডাস্টবিনে ফেললো, তাই কর্মকার চাইলেও সেগুলো কালেক্ট করতে পারলো না। কয়েক পেগ মদ খেলো বার কাউন্টারে বসেই। গ্লাসগুলো কর্মকার কালেক্ট করার আগেই বারটেন্ডার নিয়ে ব্যবহৃত গ্লাসের বাস্কেটে ফেলে দিল। ব্যাপারটা যেহেতু গোপনে করার নির্দেশ আছে, তাই কর্মকার বারের ম্যানেজার বা বারটেন্ডারকে এখন নিজের পরিচয় দিতে চাইল না। কিন্তু এভাবে আদৌ কিছু করা যাবে কিনা কর্মকার সন্দিগ্ধ হয়ে পড়ল। একের পর এক সুযোগ ছাড়তে থাকলো। কর্মকারের মনে হতে থাকলো শ্যামল লোকটা জাতে মাতাল, তালে ঠিক। অবশেষে টালমাটাল পায়ে লোকটা পানশালা থেকে বেরিয়ে রাস্তার দিকে এগিয়ে গেল। কর্মকারও পেছন পেছন অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়ালো। আজ আর হবে না মনে হয়। লোকটা কিছুক্ষণ ট্যাক্সির জন্য ওয়েট করে একটা সিগারেট ভরিয়ে রিক্সায় ওঠে। কর্মকার দেখলো এই শেষ সুযোগ। রিক্সার পেছন পেছন দৌড়তে থাকে। কিছু দূর যেতেই সিগারেটটা শ্যামল ফেলে দেয়। কর্মকার এক মুহূর্ত সময় নষ্ট না করে গ্লাভ পরতে পরতে ছুটতে থাকে। কাছে এসে সিগারেটের বাটটা চিমটে দিয়ে তুলে নিয়ে এয়ার টাইট পাউচে ভরে ফেলে। সঙ্গে সঙ্গেই শিবানীকে ফোন করে। হ্যালো ম্যাডাম, হ্যাঁ কাজ হয়ে গেছে। না না, আমি এক্ষুনি ল্যাবে আসছি। অবশেষে জোড়া খুনের সমাধান করে ফেললো লালবাজার। লোকাল থানা প্রথমে দুর্ঘটনা বলে মনে করলেও লালবাজারের দুধে গোয়েন্দারা খুনের চক্রব্যূহকে ভেদ করলেন। রবিবার সকালে টিভির নিউজটা দেখে জেঠুমণি মুচকি হেসে ফেলল। কেসের বাকি ডিটেলসটা তো আমাকে এখনো বললি না। শ্যামলের ডিএনএ জোগাড়ের পর কি হলো? শিবানী হাতের চা নামিয়ে শুরু করলো। শ্যামলের পেছনে বৃথাই ছোটা হলো। ও ডিএনএ মেলেনি। ভেবে দেখো, যখন মনে হচ্ছিল কেসটা প্রায় গুটিয়ে এনেছি, তখন রিপোর্টটা দেখে আকাশ ভেঙে পড়ল। প্রতীকের ব্লাড স্যাম্পল সে নিজেই দিতে রাজি হয়েছিল, আর ডিএনএর সঙ্গেও মেলেনি।
এরকম অবস্থায় যে কি করব বুঝে উঠতে পারছিলাম না। খুনের সব প্রমাণ আছে, এভিডেন্স আছে, শুধু আততাই নিখোঁজ। তাই আবার প্রথম থেকে শুরু করলাম। এবার মনে মনে ঠিক করে নিলাম অল পসিবল কন্ডিশনস সমানভাবে চেক করব। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটা আবার চেক করলাম। সব মিলিয়ে যে 4টে গাড়িকে আমরা ক্যামেরাতে দেখেছিলাম তাদের সবার সঙ্গে আরেকবার কথাবার্তা হলো। এবার তাদের গাড়িও চেক করার সিদ্ধান্ত নিলাম। মানে একরকম বলতে পারো অন্ধকারে যা পাচ্ছিলাম হাতড়ে ধরছিলাম। এইভাবেই এই কেসের শেষ আর গুরুত্বপূর্ণ লিঙ্কটা পেলাম, যেটা এতটাই তুচ্ছ যে আমরা ধরছিলামই না। প্রতীকের ছোট টেম্পো ট্রাভেলার টাইপের গাড়িটি নিয়ে সে নিজেই 3-4 মাস একবার করে কলকাতার বাইরে থেকে মাল তুলতে যায়। ওই ঘটনার পর সে আর এর মধ্যে বাইরে যায়নি। গ্যারেজে তার গাড়িটি চেক করতে গিয়ে ম্যাটে অনেকটাই শুকনো রক্তের দাগ পাওয়া যায়। কার রক্ত? উফ বাবা, বলছি তো, শোনো না। প্রতীককে জিজ্ঞাসা করে জানতে পারি সেদিন ওই ধাবাতে সেও ছিল। মেয়ে দুটি একটি ওয়েটারের মাথায় গ্লাস ভেঙে রক্তারক্তি কাণ্ড ঘটালো। প্রতীকই ওই ওয়েটার আর তার এক সাথীকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে যায়। হসপিটালে কয়েকটা সেলাই দিয়ে আধ ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়। প্রতীকই নিজের গাড়ি করে দিশেরগড়ের ব্রিজের কাছে তাদের ছেড়েছে। ম্যাটে শুকিয়ে যাওয়া রক্ত থেকে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা যায়নি। খোলা হাওয়া আর অতিরিক্ত উত্তাপের কারণে তা নষ্ট হয়ে গিয়েছিল। ধাবা সিসিটিভি ফুটেজ থেকেও প্রতীকের বক্তব্যের সত্যতা যাচাই করে দেখলাম। ওয়েটারটির মাথা ফাটার প্রায় 45 মিনিট পর মেয়ে দুটি ওখান থেকে বের হয়, আর তার মধ্যে সঙ্গী ওয়েটারটি ধাবাতে ফিরে এসেছিল। এই কেসে ওই একটাই মোক্ষম অস্ত্র ছিল, ডিএনএ। না হলে হয়তো কোনোদিনই ধরা সম্ভব হতো না। যাই হোক, তারপর বল। একরকম জেদের বশেই যেই হসপিটালে ওয়েটারটি গিয়েছিল সেখান থেকে ফোন করিয়ে ডেকে পাঠালাম। ডাক্তারদের সাহায্যেই ব্লাড স্যাম্পল নিয়ে কলকাতা পাঠালাম। ফরেন্সিক রিপোর্ট দিল। এক্স্যাক্ট ম্যাচ নয়, তবে এই স্যাম্পলের সঙ্গে অনেক অংশেই মিল আছে, অর্থাৎ তার এই স্যাম্পলটির কোনো নিকট আত্মীয়। আমরা সঙ্গে সঙ্গেই ওই ওয়েটার রিতেশকে তুলে নিলাম। তারপর আর কি, জানোই তো, লালবাজারের মার। একটু কড়কে দিতেই স্বীকার করলো ওর সঙ্গী ওয়েটারটি ওর ভাই জিগ্নেশ। হোটেলে ফিরে যেতেই মেয়েগুলোকে তখনও দেখে মাথা গরম জিগ্নেশ দাদাকে ফোন করে, দিশেরগড়ের ব্রিজের কাছে অপেক্ষা করতে বলে। জিগ্নেশও চুপচাপ বেরিয়ে চলে আসে। তারপর মেয়ে দুটোর গাড়ি ব্রিজের একটু দূরে রাস্তায় পাথর ফেলে থামায়। মদ্যপ মেয়ে দুটি খুব একটা বাধা দেওয়ার মতো অবস্থায় ছিল না। তাদের নিয়ে জিগ্নেশ আর রিতেশ ছিন্নমস্তার মন্দিরের কাছাকাছি একটা জঙ্গলের মধ্যে নিয়ে যায়। প্ল্যান ছিল ধর্ষণ করে ছেড়ে দেবে, কিন্তু সবকিছুর পর মেয়ে দুটি ধীরে ধীরে চেতনা আসতে শুরু করলে একজন খামচি করতে থাকে, অন্যজন চিৎকার করে পালাতে চেষ্টা করে। জিগ্নেশ মেয়েটিকে ধরে ফেলে, ডিকির ওপর ঘাড় চেপে ধরে চুপ করানোর চেষ্টা করলেও বিফল হয়। রাগের মাথায় পাশে পড়ে থাকা পাথর তুলে মাথার পেছনে মারে, আর এই সময় নিশ্চয়ই গাড়ির ডিকিতে ডেন্ট হয়। মেয়েটি তখনই মারা যায় কিনা ওরা জানে না, কিন্তু ভয়ে অন্য মেয়েটি শ্বাসরোধ করে খুন করে দেয়। এরপর আমাদের সব জানা। গাড়িটি জিগ্নেশ বাকি রাস্তা চালিয়ে দামোদরের ঘাট পর্যন্ত এনে জলে ফেলে দেয়। অন্ধকারে জলে ফেলতে যাওয়ার সময় কোনো পাথরে ধাক্কা খেয়ে সামনেরটাও থোবরালো। জিগ্নেশ তুলনামূলক একটু বেশি লম্বা, তাই গাড়ির সিট স্বাভাবিকভাবেই পেছনের দিকে সরানো ছিল। এইবার কিছুদিন আমি ছুটি কাটাবো, ব্যাস। শেখরবাবু হেসে বলেন, তা নিয়ে রে। জেঠুমনিও হেসে ওঠে। এমনই সময় টেবিলে রাখা ল্যান্ডফোনটা বেজে ওঠে। হ্যালো, মিস্টার রুদ্র কথা বলছেন? জেঠুমনি তার স্বাভাবিক ভারী কণ্ঠস্বরেই উত্তর দিলেন,
এখানে দুজন মিস্টার রুদ্র। আপনি কোন রুদ্রকে চাইছেন? আগে প্রখর রুদ্র। ইয়েস, প্রখর রুদ্র স্পিকিং। এতক্ষণ শুনলেন কৌশিক রায়ের লেখা দিশের গড়ের দিশেহারা। ভাষ্যপাঠে আমি প্রিয়াঙ্কা, কুন্তলা দেবীর চরিত্রে রচনা, নিউজ অ্যাঙ্কারের ভূমিকায় শর্মিষ্ঠা, প্রতীকের ভূমিকায় সুতানু, কর্মকারের চরিত্রে রাহুল, শেখর বাবু, শ্যামল, ডক্টর গুপ্ত ও অন্যান্য চরিত্রে এবং কথকের ভূমিকায় অগ্নিশ, শিবানী চরিত্রে শ্রীপর্ণা এবং প্রখর রুদ্রের চরিত্রে অভিক। শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ। আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহ দেবেন আর আমাদের এগিয়ে চলার পথকে আরও সুন্দর হতে সাহায্য করবেন এই আশা রাখি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন মোড়কে, নতুন উপস্থাপনায়। সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।